আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যাক, আবার দেখো, গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের আমার যে বই আছে সেই বইয়ের আলোকে আমি প্রথম সিলেবাস ভিত্তিক একটা বই 21 সালে বের করেছি। তারই প্রেক্ষিতে দেখো, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে অধ্যায় ভিত্তিক আমরা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তো এর প্রেক্ষিতে দেখো, চ্যাপ্টার 6 টেস্ট অফ হাইপোথিসিস, গার্হস্থ্য অর্থনীতি পরিসংখ্যান অনার্স চতুর্থ বর্ষ, অধ্যায় 6 টেস্ট অফ হাইপোথিসিসের এই অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে বলি, টেস্ট অফ হাইপোথিসিসের যে বেসিক যে লেকচারগুলো আছে, বেসিক কনসেপ্টগুলো আছে, সেগুলো একটু আগে ধারণা নিবা, তাহলে আমার এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো দেখো, টেস্ট অফ হাইপোথিসিসের তোমাদের যে সিলেবাসের যে অংশটুকু আছে সেটুকু আগে একটু ধারণা নাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে মোট 1 2 3 4 5 6টা বিষয় দেওয়া আছে। আবার বলি, তোমাদের যে সিলেবাসটা আছে গার্হস্থ্য অর্থনীতি, এর 6 নম্বর অধ্যায়ে 6টা টপিক আছে। প্রথম টপিকটা হলো কনসেপ্ট, অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিসের কনসেপ্ট। সেই অলরেডি সেই ক্লাসগুলো খুব সুন্দরভাবে আমি মোটামুটি ধারাবাহিকভাবে দিয়েছি। তোমরা যদি দেখো তাহলে তোমাদের এই প্রাথমিক কনসেপ্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। 2 নম্বর যেটা আছে সে স্টেপস অফ টেস্টিং হাইপোথিসিস, সেটাও একটা ধাপ, 6টা ধাপ একের সুনির্দিষ্টভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমার লেকচারগুলোতে। 3 নম্বরে দেখো আছে সি অর্থাৎ জেড টেস্ট। আমরা আজকের এই সি পার্ট অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের সি পার্ট জেড টেস্টের একটা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু ক্লিয়ার হয়ে নাও যে জেড টেস্ট বলা হচ্ছে একটা কি পরিমিত টেস্ট বা পরিমিত যাচাই। সাধারণত এখানে 4 টাইপের আমাদের যে তোমাদের যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 4 টাইপের প্রশ্ন তোমাদের এখানে হয়ে থাকে। তো সাধারণত এটাকে বলা হচ্ছে একটা পরামিতি যাচাই। যখন নমুনার আকার সাধারণত 30-এর উপরে হয়ে থাকে তখন সাধারণত আমরা এই জেড টেস্ট ব্যবহার করে থাকি। তো আবার বুঝে নাও, নমুনার আকার যদি একটা 30-এর উপরে হয়ে থাকে সেগুলোকে আমরা জেড টেস্টের সাহায্যে এগুলো সমাধান করি, অর্থাৎ বৃহৎ লার্জ স্যাম্পল টেস্টও এখানে বলা হয়ে থাকে। সাধারণত 4 টাইপের অঙ্ক জেড টেস্টের হয়ে থাকে, একটু লক্ষ্য রাখো। সেটা হচ্ছে জেড টেস্ট, দেখো জেড টেস্ট এটা হচ্ছে 1 মিন, আর হচ্ছে জেড টেস্ট 2 মিন। আবার বুঝে নাও, জেড টেস্ট 1 প্রপোর্শন এবং জেড টেস্ট 2 প্রপোর্শন। ঠিক আছে, মূলত এই 4টা টাইপের অঙ্ক তোমাদের গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের এই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন পর্যালোচনার ভিত্তিতে এই 4 টাইপের প্রশ্ন এসে থাকে। যদিও তোমাদের সিলেবাসে 1 মিন এবং 2 মিন আছে, তার প্রেক্ষিতে 1 প্রপোর্শন এবং 2 প্রপোর্শন এসে থাকে। তো যাই হোক, আরও অঙ্ক আছে, আস্থার সীমার অঙ্ক আছে, সেগুলো তোমাদের আসে না। কিন্তু সিলেবাসে আবার বুঝে নাও যে 1 মিন এবং 2 মিন এইটাকে স্পেসিফিক করা আছে, তারপরেও 1 প্রপোর্শন এবং 2 প্রপোর্শন আসে। তাহলে এখন প্রশ্নর নামকরণের ভিতরে জেড টেস্ট 1 মিন, তো জেড টেস্টের 1 মিনের একটা আমার এখানে বেসিক লেকচার দেওয়া আছে, সেটা দেখে নেব। তারপরেও আমি এই 1 মিনটা বোঝানোর জন্য কয়েকটা জিনিস ক্লিয়ার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো 1 মিন মানে হচ্ছে একটা গড় বা একটি গড়ের ক্ষেত্রে। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই 1 মিনের আমরা যে অঙ্কগুলো আজকে করব সেটা হচ্ছে জেড টেস্ট 1 মিন। তাহলে এর কতগুলো বৈশিষ্ট্য থাকবে সেটা হলো, দেখো, একটি নমুনার আকার যা 30 এর উপরে হবে। ওকে, উপরে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি নমুনার গড় ও সমগ্রকে গড় দেওয়া থাকবে। ওকে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো,
একটি নমুনার পরিমিত ব্যবধান এস অথবা সমগ্রকের পরিমিত ব্যবধান সিগমা দেওয়া থাকবে। এই চিহ্নগুলো আমার বেসিক লেকচারে আগেই ধারণা পেয়ে যাব। তাহলে এই তিনটা জিনিস দেখতে হবে যে এর মধ্যে আছে কিনা। তাহলে কি হলো, একটা হলো একটি নমুনার আকার যা 30-এর উপরে হবে, একটি নমুনার গড় ও সমগ্রকের গড়, অর্থাৎ নমুনার গড়কে আমরা বলছি এক্স বার ও মিউ দেয়া থাকবে। তাহলে নমুনার গড়কে আমরা এক্স বার আর সমগ্রকের গড়কে আমরা বলছি মিউ দেয়া থাকবে। আবার একটি নমুনার পরিমিত ব্যবধান এস অথবা সমগ্রকের পরিমিত ব্যবধান সিগমা দেওয়া থাকবে। ওকে, তাহলে এই কয়টা বৈশিষ্ট্য দেওয়া থাকবে। এখন সূত্র দেখো, এর সূত্র হচ্ছে দুইটা, যেটা আসবে এক্স বার মাইনাস মিউ সিগমা ডিভাইডেড বাই রুট এন অথবা এক্স বার মাইনাস মিউ এস ডিভাইডেড বাই রুট এন। এই দেখো, এইটা কখন হবে, যদি প্রশ্নে নমুনার পরিমিত ব্যবধান এস দেওয়া থাকে তখন এই ফরম্যাটটা, আর যদি সমগ্রকের ফরম্যাটটা এই সিগমা দেওয়া থাকে তখন এই ফরম্যাট। ছোট্ট একটা সূত্র। তো যাই হোক, এই প্রেক্ষিতে আমরা যে টেস্টে দেখো একটা বিগত সালের একটা প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, দেখো খাদ্য পুষ্টি, এই প্রশ্নটা এসেছে খাদ্য ও পুষ্টি। দেখো একটু লক্ষ্য রাখো, খাদ্য পুষ্টি বিজ্ঞান সম্ভবত 2014 সালে খাদ্য পুষ্টি বিজ্ঞান। দেখো খাদ্য ও পুষ্টি বিজ্ঞান 2014 সালে এই প্রশ্নটা এসেছে। একটু লক্ষ্য রাখো, বলছে যে আজিমপুর এলাকার 50 জন মহিলার একটি দৈব নমুনার গড় BMI পাওয়া গেল 22.7 অর্থাৎ 22.7, যার পরিমিত ব্যবধান 3.8। ওই এলাকার মহিলাদের গড় BMI 23.5 কিনা যাচাই করো। তো আমি এর সাথে মিলাই যে একটি নমুনার আকার 30-এর উপরে হবে, একটি নমুনার আকার দেওয়া থাকবে। তাহলে এখানে কতজন, দেখো 50 জন। তাহলে কতজন মহিলার উপর পরীক্ষা করা হয়েছে, 50 জন। তাহলে নমুনার আকার হলো কত, 50। তারপরে প্রথম অংশটা আমি পেয়ে গেছি। দ্বিতীয় অংশ বলছে একটি নমুনার গড় ও সমগ্রকের গড় দেওয়া থাকবে, যে একটি নমুনার গড় অর্থাৎ দৈব নমুনার গড় কত, 27.5 এবং পরিমিত ব্যবধান। তা এই পরিমিত ব্যবধানটা এস, কারণ নমুনার সাথে যেটা দেওয়া থাকবে সেটা হলো পরিমিত ব্যবধান। ওই এলাকার মহিলাদের গড় BMI এত কিনা, 23.5 কিনা যাচাই করো। তাহলে সমগ্রকের গড় আমরা বলতে পারি কি, যে ওই আজিমপুর এলাকার সকল মহিলার গড় BMI 23.5 কিনা আমাকে যাচাই করতে হবে। তাহলে এইটা হলো সমগ্রকের গড়, যেটা আমরা বেসিক কনসেপ্টের সমগ্র নমুনা কি এটা আমরা একটা ধারণা দিয়েছি, যেটা ওই লেকচারগুলো দেখলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা সমাধান করলে, তাহলে আমরা এই যে তিনটে অপশনের দিকে তাকাই, এটা তো আমার সূত্র আমি আগে বলেছি। তাহলে এখানে সমাধান, এটা তোমাদের জন্য বোঝানোর জন্য এই অংশটুকু, আর বাকিটুকু দেখো আমাদের কিভাবে করতে হবে। তাহলে সমাধানে আমি লিখবো, দেখো সমাধানে মুখ লক্ষ্য রাখো, দেওয়া আছে দেখো নমুনার আকার বা মহিলার সংখ্যা, নমুনার আকার n সমান, বা মহিলার সংখ্যাও লিখতে পারো, নমুনার আকার n সমান কত, 50। তারপর হচ্ছে দেখো নমুনার গড়কে আমরা কি বলছি বলো, এক্স বার সমান কত পাওয়া গেল, 22.5। আচ্ছা, নমুনার পরিমিত ব্যবধান, এস সমান কত, 3.8।
তারপরে হচ্ছে দেখো সমগ্রকে গড় মিউ সমান কত 23.5। যে বিষয়গুলো আমি আবারও বলছি, এই যে তিনটা বিষয় তোমরা প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে। এই যে তিনটা বিষয় দেখো আমি এর মধ্যে পেয়েছি, এই প্রশ্ন পড়ে পড়ে বুঝলাম। একটি নমুনার আকার কত পাইলাম 50, নমুনার গড় কত পাইলাম 22.7, এই যে এটা। আবার কত নমুনার পরিমিত অবদান পেয়েছি 3.8, এই অপশনটা পেয়েছি, এই অপশনটা দেওয়া নাই। ওকে, এই অপশনটা দেওয়া নাই। আচ্ছা, তারপরে সমগ্রকের গড় অর্থাৎ ওই এলাকার আজিমপুর এলাকার সমস্ত জনগোষ্ঠী, ওকে, সমস্ত জনগোষ্ঠীর মহিলাদের। তাহলে এইখানে দেখো আমার এই অংশটা দেওয়া আছে। আমরা আগেই বলেছি যে টেস্ট অফ হাইপোথিসিসের যে অঙ্কগুলো আমরা করব 6টি ধাপে এটা সম্পূর্ণ করব। তাহলে প্রথম যে ধাপটা আমরা বলেছিলাম হাইপোথিসিস গঠন, তাই না? তো ধরি দেখো নাস্তিক কল্পনা বা নাল হাইপোথিসিস। এই নাস্তিক কল্পনার যদি তুমি নাস্তিক কল্পনা লিখে লিখতে পারো নাল হাইপোথিসিস, বা এখানে আমি লিখে দিলাম যে নাল হাইপোথিসিস। ওকে, এটা হচ্ছে দেখো নাল হাইপোথিসিসকে আমরা এইচ নট দ্বারা প্রকাশ করি। এইচ নট যে মিউ সমান তারা দাবি করতেছে কত কত 23.5। আজিমপুর এলাকা ওই 23.5 আমরা যাচাই দেখি। আর অর্থাৎ এই তারা একটা কল্পনা করছে এইটা। এখন বিকল্প কল্পনা আমরা বলছি কি দেখো, যে বিকল্প কল্পনা বা অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো H1 যে মিউ নট ইকুয়াল টু 23.5। প্রশ্ন হতে পারে যে আমি এখানে 20 নট ইকুয়াল টু কেন দিলাম। আমরা আগে বলেছিলাম যে নাল হাইপোথিসিস একটাই, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস হবে 3 টাইপের। একটা হচ্ছে নট ইকুয়াল টু, গ্রেটার দেন, আর একটা হলো লেস দেন। তো কেন নট ইকুয়াল টু হবে, কেন গ্রেটার দেন হবে, কেন লেস দেন হবে, সেটা আমার বেসিক লেকচারে সেটা পেয়ে যাবে। তারপর আমি একটু বলি, যদি প্রশ্নে কোনো কম বেশি শব্দ না থাকে, অর্থাৎ এর যদি বলে যে বেশি কিনা যাচাই করো বা কম কিনা যাচাই করো, এরকম যদি থাকে তাহলে বেশি হলে গ্রেটার দেন দিতাম, কম হলে লেস দেন দিতাম। আর যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাকে আমরা কি দেবো বলো, নট ইকুয়াল টু দেবো, অর্থাৎ দ্বিপ্রান্তিক যাচাই। তো এখন সুতরাং টেস্ট দেখো স্ট্যাটিস্টিক বা যাচাই নমুনা সমান জেড সমান, দেখো জেড এর ফর্মুলা আমরা কোনটা পাইছি, আমার প্রশ্নে দেওয়া আছে কি এস, তাহলে কি হবে এক্স বার মাইনাস মিউ এস ডিভাইডেড বাই রুট এন। আমি এখন মানগুলো বসাবো। তাহলে যদি আমি মানগুলো বসাতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটু লক্ষ্য রাখো। তাহলে এই এক্স বারের মান আমি কত পাইছি 22.7 পাইছি, মিউ এর মান কত পাইছি 23.5 পেয়েছি, এস এর মান আমি কত পাইছি, এস এর মান 3.8 পাইছি, এন এর মান কত হলো 50। তাহলে এই অনুযায়ী আমি মানগুলো বসাইলাম। বসানোর পরে আমি এখন ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, একটু লক্ষ্য রাখো। প্রথমটা হলো দেখো এখানে আমার যে ক্যালকুলেশনে, তাহলে প্রথমটা 22.7 বিয়োগ 23.5, তাহলে আমি কত পেলাম -0.08, -0.08, তাই না, উপরে পেলাম। এবার দেখো তাহলে 3.8, আচ্ছা 50কে যদি আমরা রুট করি তাহলে দেখো 50 রুট কত হলো 50, তাই না? তাহলে কত হলো 7.07। তাহলে আমি যে কাজটা করবো 0.08, আমি কি করবো 3.8, তাই না? 3.8 ভাগ 7.07, তাহলে কত হলো 0.54, তাহলে হচ্ছে কত 0.54। এইটাকে যদি আমি ভাগ দিই তাহলে কত হচ্ছে
0.8 ভাগ 0.54, তাহলে হচ্ছে 1.48 মাইনাস কত হচ্ছে 1.48। এইটা হলো আমার উত্তর। দেখো মাইনাস পয়েন্ট কত হচ্ছে 1 কত হলো 48। এখন একটু লক্ষ্য রাখো যে এই অঙ্কটার আমার রেজাল্ট হলো কত -1 কত হলো 48। এখন আমি সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে কতগুলো বিষয় এখানে একটু কাজ করতে হবে। একটু লক্ষ্য রাখো যে যদি আমি সিদ্ধান্ত নিতে যাই তাহলে এখন আমি দেখব সিদ্ধান্তের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। দেখো সিদ্ধান্ত যে এইটা আমি দেখব যে এই যাচাই কিনা পরীক্ষা করো। এইখানে কিন্তু একটা উল্লেখ করে দিয়েছে এটা আলফা, এটা এরকম চিহ্ন যা থাকবে এটা হচ্ছে আলফা 0.05, আলফা 0.05, তার মানে এটা হচ্ছে আলফা 0.05, তার মানে 5% সংশয় মাত্রা। এই 5% সংশয় মাত্রাটা কি তোমরা কিন্তু আগেই একটা ক্লিয়ার করেছি যে 5% সংশয় মাত্রাটা তোমরা একটু ভালো করে বুঝে নেবা যে 5% সংশয় মাত্রাটা কি। আচ্ছা, তখন আমরা যে কাজটা করব সেটাও লেখো যে এইটা মানে হচ্ছে 5% সংশয় মাত্রা। দেখো 5% বা 0.05 সংশয় মাত্রায়, দেখো মাত্রায় দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে, দেখো যে যাচাই এর টেবিল মান ±1.96। দেখবা এই জেড টেস্টের দ্বিপ্রান্তিক হলে পারে জেড টেস্টের 5% এর টেবিল মান ±1.96, এটা হলো ফিক্সড, ঠিক আছে। কিন্তু দেখো নির্ণীত মান দেখো 1.48 -1.48 বা পরম মান দিয়ে লিখতে পারো 1.48, ঠিক আছে, এইভাবে লিখতে পারো, যা টেবিল মানের চেয়ে ছোট, টেবিল মানের চেয়ে ছোট। এখন একটু বুঝে নাও, এইটা হলো আমার টেবিলেটেড ভ্যালু। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে পরম মান দিয়ে লিখতে, সেটা পরে আসতেছি, যে 5% সংশয় মাত্রায় দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে জেড যাচাই টেবিল মান ±1.96, কিন্তু নির্ণীত মান -1.48 বা 1.48, এখানে মাইনাস না লিখে পরম মান দিয়ে এভাবে লিখতে পারো, যা টেবিল মানের চেয়ে ছোট। তা আমরা যদি টেবিল মানের চেয়ে ছোট হয় তাহলে নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হবে। সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। অর্থাৎ আমরা বলেছিলাম যে ওই এলাকার মহিলাদের গড় বিএমআই এত হবে, তাহলে আমরা বলতে পারি যে ওই এলাকার মহিলাদের গড় বিএমআই এত হবে। অর্থাৎ ওই এলাকার, অর্থাৎ আজিমপুর এলাকার, আচ্ছা এটা না লিখলেও চলবে, অর্থাৎ ওই এলাকার মহিলাদের গড় বিএমআই 23.5 হবে, বা এটা হবে বলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য রাখো, যদি আমরা পরিমিত রেখার সাহায্যে এই সিদ্ধান্তটা দেখাতে চাই তাহলে কিভাবে লিখব। দেখো পরিমিত রেখার সাহায্যে একটু দেখো, এই হচ্ছে একটা পরিমিত রেখা। দেখো এই পরিমিত রেখার যদি আমরা এই চিত্রটা এইভাবে দেখি তাহলে এই আমার যে রেজাল্টটা দেখো, এটা হচ্ছে, এটা মনে করবো মাইনাস, আর এদিকে হলো মাইনাস ইনফিনিটি, এদিকে হলো প্লাস ইনফিনিটি মান, এরকম থাকে। ওকে, তা আমার রেজাল্টটা কত দাঁড়াচ্ছে দেখো, একটু মনোযোগ দাও। আমার রেজাল্টটা কত দাঁড়াচ্ছে, রেজাল্টটা হলো আমার এই বর্জন এলাকা হচ্ছে যেহেতু এটা দ্বিপ্রান্তিক তাহলে -1.96
প্লাস 1.96। এইটা হলো আমার এই দুই সাইডটাকে আমরা বলি বর্জন এলাকা, যেটা আমরা বেসিক লেকচারে তোমরা পাবা বর্জন এলাকা। ওকে, বর্জন এলাকা, এটাও হলো কি বর্জন এলাকা। তো আমার রেজাল্ট পাওয়া গেছে কত? রেজাল্ট পাওয়া গেছে এটা মনে করো 0, রেজাল্ট পাওয়া গেছে মাইনাসের দিকে, তাই না? সেই রেজাল্টটা আমি আনুমানিক ধরে নিলাম যে এইখানে, ঠিক আছে, -1.48, তাই না? এটা হলো আমার নির্ণীত মান। এই দুটাই হলো কি আমার টেবিল মান। দেখো এই দুটাই হলো আমার কি টেবিল মান। এটাও 9.96 এটা। তাহলে এটা হলো কি আমার গ্রহণ এলাকা, তাই না? এটা হলো কি গ্রহণ এলাকা। তাহলে এই চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এই রেজাল্টটাও 1.48 কোন এলাকার মধ্যে আছে? আমার সীমানার মধ্যে আছে বা গ্রহণ এলাকার মধ্যে আছে। সুতরাং আমরা বলতে পারি যে নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। যদি এইভাবে লিখতে পারো যে গ্রহণ এলাকায় কল্পনাটি গ্রহণ করা হলো। আবার পরিমিত রেখার সাহায্যে দেখা যাচ্ছে যে নির্ণীত মান গ্রহণ এলাকায় অবস্থিত, সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। তো যাই হোক, এটা হচ্ছে আমার লেখা গার্হস্থ্য অর্থনীতি অনার্স 4th বর্ষের প্রথম বই, যেটা 2021 সালে প্রকাশ করে আমি এম হাসান আলী। তোমরা যারা গার্হস্থ্য অর্থনীতি পড়ো, নীলক্ষেত এলাকার ইব্রাহিম বই ঘরে তোমরা এই বইটি পাবা। অলরেডি তোমরা অনেকে নিয়েছো, আমাকে অনুরোধ করেছো। তো তার প্রেক্ষিতে তোমাদের এই ক্লাসগুলো আমি আমার বইয়ে এগুলো করে দেওয়া আছে। তারপরেও তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আরো বোঝানোর জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। ধারাবাহিকভাবে সকল অধ্যায় নেব, যেহেতু 6 নম্বর অধ্যায়টা তোমাদের জন্য ক্রিটিক্যাল, এই বিষয়গুলো আগে গুরুত্ব দেব। তো যাই হোক, যে কোনো সমস্যা বা প্রয়োজন হলে আমার কমেন্টস করে জানাবা, তাহলে আমি সেগুলো সংশোধন করার বা বোঝানোর জন্য আমি চেষ্টা করব। তো সবাইকে পরবর্তী লেকচার দেখার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।